আমি একেবারে শূন্য ছিলাম ভাই। আমার ওয়াইফই আমাকে একবারে জিরো থেকে হিরো বানাইছে। সে চাইলেই আসলে আমার চেয়ে ভালো কেউ পাইতে পারতো, কিন্তু না। আসলে সব ভালোবাসা স্বার্থের জন্য না। আমরা ৩ ভাই বোন। বাবা একজন ব্যবসায়ী। আমি পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব বেশি আদর পাইতাম, এবং আমার আবদার চাওয়া কোনো কিছু আমার বাবা-মা অপূর্ণ রাখতো না। আমি শুনছি যে আমার ভাইয়েরা অনেক কিছু চায়, পায় নাই। কিন্তু আমার ক্ষেত্রে লাইফে কোনো কিছু পাই নাই, এমন কোনো কিছু আমি পাইনি। আমার বাবা সবকিছু দিছে আমারে। এরকম ভাবেই দিনকাল যাইতেছিল। সময়টা ২০১৫ সাল। ওই সময়কার আমি পড়াশোনা করতাম। মেয়েটা আমাদের এলাকারই। আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম সেই প্রতিষ্ঠানের কাছেই ওদের বাসা। আমি রোজ ওদিক দিয়ে যাইতাম। কোনো সময় কথা বলার চেষ্টা করি নাই। কিন্তু এমনি তাকায় থাকতাম। তাকায় থাকতাম বলতে ওর দিকে খুব ভালোবাসার নজরে তাকায় থাকতাম, এমনি ফলো করতাম। তখন খুব চঞ্চল একটা মেয়ে। খুব হাসি খুশি। খুব ভালো লাগতো। একটা আই কনট্যাক্ট হইতেছিল, কোনো প্রপোজ না, কিছু না, শুধু খালি আমি চোখে তাকাইতাম, বুঝাইতাম যে আমি তোমার পছন্দ করি। পরবর্তীতে একটা সময় ও বুঝতে পারলো যে আমি ওরে পছন্দ করি। এরকম চললো প্রায় ৫-৬ দিন, এরকম চললো। আমার ক্লাসমেট ওরা বুঝতে পারলো যে আমি ওরে পছন্দ করি। পরবর্তীতে আমি না বলতেই আমার এক ক্লাসমেট ফ্রেন্ড ওই ওরে গিয়া বইলা দিল যে তোমারে উনি অনেক ভালোবাসে। সে কি লজ্জা ভাই, মানে আমি গেছি মতোই কি লজ্জা পাইতেছে, মানে আমার দিকে তাকায় না, কিছু না, মানে আমিও খুব লজ্জা পাইতেছিলাম। পরে ওই চলে গেল, আমিও চলে গেলাম। পরবর্তী দিন ওই আসে, পরে বলে তোমার নাম্বারটা দাও। ওদিনকার নাম্বারটা লিখে দিলাম। পরবর্তীতে বাসায় গেলাম। এরপরে ফোনে লং টাইম কথা হইতো ভাই। রাত পোহাই যেত ফোনে কথা কইতে কইতে। ১.৫ মাস শুধু ফোনেই কথা হইতো। আর এমনিতে ওর বারান্দা আসলে দেখা হইতো, নিচে গিয়ে দাঁড়ায় দেখতাম। যেহেতু আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম, প্লাস একই এলাকায় থাকতাম, দেখা হইতো। খুব ভালোবাসতাম। আর আমার থেকে বেশি আমার ভালোবাসা লাইছে। এভাবেই চলতেছিল। ১.৫ মাস পর ওর লগে নরমালি কথা হইতাছিল, কোনো সমস্যা নাই। হঠাৎই সন্ধ্যার দিকে ফোন দিয়ে বলতেছে যে আম্মু আপনার লগে কথা কইব। আমার গার্লফ্রেন্ডের আম্মু বলছে তো যে তুমি ওর সাথে কেন কথা বলো, তোমার সাথে ওর সাথে কি এর সম্পর্ক। পরে সে আমাকে হুমকি টুমকি দিল। এমনিতে তারা আমাদের থেকে অনেক প্রভাবশালী ছিল। আমরা নর্মাল, তাদের তুলনায় অনেকটাই নর্মাল। পরে আমি বললাম যে না, আমি আর কখনো কথা মতো বলবো না। আর এটা নিয়ে আর জানায়েন না, কেউ বিচার টিচার দিয়েন না। আমি আর কথা বলবো না। পরে বলার পরে শেষ। আমি আপসেট যে কি হইলো, আমার হঠাৎ করে এভাবে দিল। পরের দিন ওর লগে দেখা। বলতেছে যে মায়ের চাপে পড়ে আপনার ফোন দিতে কইছে, আমি ফোন দিছি, এটা নিয়ে আপনি কিছু মনে করেন না। ভয় পাও না, আমি ঠিক আছি, তুমি কন্টিনিউ করো আমার লগে, কোনো সমস্যা নাই। আমি তোমার সবসময় আছি। ওর যে সাহস ভাই, ওর যে অদম্য সাহস, সাহস দেখে আমার সাহস দ্বিগুণ হয়েছে। আমি উইয়ে ভয় না পাইলে তা আমি কেন ভয় পামু। আমিও কন্টিনিউ করতেছি। ফোন দেয়, মেসেজ দেয়, দিব্যি চলতেছে সম্পর্ক, দিব্যি চলতেছে। এর মেয়ে একদিন ওর বাবা বিষয়টা জানিয়ে যাইছে, পরে গালাগালি করে ওরে মোবাইল ভেঙে ফেলা একটা। পরবর্তীতে ওর বাবা আমাদের এলাকার ২-৩ জন প্রভাবশালী লোককে আমাদের বাসায় পাঠায়। পরে আমার মা বাবার গিয়ে বলে যে তোমার ছেলে এরকম এরকম অমুকের মাইয়ার লগে এরকম করে। পরে আমি আসি বাসায়। আইসা দিয়ে আমার মা শুভ অবস্থায়, মা কান্দতেছে। আমি কইতেছি মা কি হয়েছে। মা আমার লগে কথা কয় না। আমার মার ওই দিনকার সিন দেখে আমি খুব কষ্ট পাইছি ভাই। আব্বু অনেক রাগ, প্রচুর বকাঝকা যে তুমি কেন যে হয়েছে গা ওর মায়ের সাথে প্রেম করতে গেছো, তোমার দ্বারা তো এগুলো আশা করিনি কা। পরে আমি মারে বুঝাইছি, মাপটাপ চাইছি। পরে এত কিছু হওয়ার পরে কিছুদিন আমাদের কথা হয় না, কিন্তু কথা না হওয়ার আগে আমি ওরা বলে রাখছি যে দেখো, যদি রিলেশন সত্যি ভালোবাসো, হয়তো বা আমাদের মাঝে এমন কিছু হইতে পারে যে ৩ মাস, ২ মাস, ৬ মাস, আনাদার ১ বছর তোমার লাগে আমার কথা না হইবে, কিন্তু ভালোবাসা যে না কমে। তুমি যেভাবে যে সুযোগ পাই আমার লগে যোগাযোগ করবা, যোগাযোগ করবা না দেখা যে ভালোবাসা শেষ এরকমটা বাবার কোনো সুযোগ নাই। পরবর্তীতে ওর লগে আমার কিছুদিন কথা হয় না। আমি খুব ডিপ্রেশন, খুব খারাপ লাগে ভাই, কথা না কইতে পারলে খুব খারাপ লাগে। পরবর্তীতে একদিন রাতে ২টা বাজে ফোন দেয় হঠাৎ করে। ওর বাবার নাম্বার দিয়ে ফোন দেয়, কয়, আব্বু মোবাইল চার্জে দিয়ে ঘুমাইছে, আমি পলাই চুরি করে নিয়ে তোমার আমি ফোন দিছি। ও তো অনেক প্রচন্ড ভালোবাসে ভাই, আমার চেয়ে বেশি ভালোবাসে, বুঝছেন। ওর সাহস, অদম্য সাহস দেখে আমি বাবা মার নিষেধ, আমি কোনো কিছু তোয়াক্কা করি না। ওর কথার পরে ওর ভালোবাসা দেখে এর মধ্যে অনেক মাইর খায়। বাসায় বাবায় হাত তুলতো, কোনোভাবে ওর মানাইতে পারতেছে না। ওর বাবা অনেক চেষ্টা করতে, বাবা মা। ওর মা তো একটা জিনিস সেট হয়েছে যে আমিও সেম। পরে বললাম যে তুমি যোগাযোগ নাই, তুমি কিছু মনে করো না, আর তুমি সুযোগ পাইলেই ফোন দিও, সমস্যা নাই। এইভাবে রাত্রেবেলা ওর বাবার মোবাইল নিয়ে শেষ রাইতে ফোন দিত আমার। পরে মন করে এটাও একদিন যাই না যায়, এটা নিয়ে সে খুব ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত আর এক পর্যায়ে পরে আমি একদিন যাইতেছি, আমার একদিন ধরে ধইরা বলতেছে যে ওর বাবা ধরে, ওর চাচারা ছিল। পরবর্তীতে আমার তাদের বাসায় নিয়ে আমার কিছু মায়ের দর করে থাপড় থাপড় দেয়, দিয়া বুঝা যায় জীবনের লেখা ভুলে যাবি। যোগাযোগ বন্ধ প্রায় ১ বছর, ওর বাসা থেকে বের হইতে দেয় না। পরে একটা সময় আমার ভিতরে আরো জিদ কাজ করে ওঠে যে ওর জন্য আমার এত কিছু, পরে আমি আমার কইরা সার মুই। পরবর্তীতে এই জিদ আরো দ্বিগুণ আকার ধারণ করে। পরবর্তীতে আমি একটা সময়
ওর একটু কাছের বান্ধবীরা আমি একটা ছোট্ট হ্যান্ডসেট পাঠাই, একটা সিম সহকারে, যা তুই আমার লগে কথা বলতে পারো। ফোনটা দেওয়ার পরে ওর সাথে কথা শুরু কন্টিনিউ। পরবর্তীতে এইভাবে প্রায় অনেকদিন বালা চলতেছিল, কথা হইতো কিন্তু দেখা হইতো না, প্রায় 1 বছর অদেখা। আমিও ওদের বাসার সামনে দেওয়া যাই না, যাই না এই কারণে যে তারা বুঝুক যে তার মেয়ের সাথে আমার কোনো রিলেশন নাই। তারা পুরা কনফার্ম যে ওর লগে ওর কোনো যোগাযোগ নাই। পরবর্তীতে হঠাৎ করে 2017 সালে ওর মা বাসা থেকে গেল গা, ওর বাবাও গেছে গা। ওর বাবা ব্যবসায়ী, ব্যবসার কাজে গেছে গা, বাসায় কেউ নাই। ওই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল যে ওই আজকেই চলে আসবো, মানে আমি যেমনি বাইরে যাবো গা, ওই আমার ছাড়া থাকতে পারতো না। আর আজকে যদি না বাইরে হয়তো বা সে আর বের হতে পারবে না। পরবর্তীতে সে ওই হুট করে আমার বাসায় চলে আসলো। ওই দিনকে ওই প্রচুর বৃষ্টি, দেখি বৃষ্টি ভেজা অবস্থায় দাঁড়ায় রয়েছে। তাৎক্ষণিক করে দেখে আমি মানে মনে হলো যেন এরা কে, দেখি কোনো পরি না কিছু, এত সুন্দর লাগতেছিল ভাই, বৃষ্টির ভিজেছে। আমি কি হ্যাঁ তুমি? পরে খুব সংক্ষিপ্ত সময় আমার কইলো যে এরকম এরকম ঘটনা, যে বাবা জানিয়ে গেছে সবকিছু, আমার মোবাইল নিয়ে গেছে গা। পরবর্তীতে আমাদের বাসায় কেউ আসলো না, কোনো কিছু না ভাইবা। আমার বাবার টাকা ছিল, আমি জানতাম বাবার জমানো টাকা ছিল, 1,00,000 টাকা পকেটে নিয়ে এক বের হয়ে গেছে এই বৃষ্টির ভিতরে। ওরা নিয়ে এই যে ভাই বৃষ্টির ভিতরে বের হয়ে গেলাম, এই বের হওয়া। পরবর্তীতে ওইখান থেকে আমি তাকে নিয়ে দূরে এক আত্মীয়র বাসায় চলে গেলাম। এনে বাসার ভিতরে পুরা হামগামা, এটা নিয়ে খুব উত্তেজনা সৃষ্টি হয়। ওর বাড়ির লোক আমার বাড়ির উপরে চাপ সৃষ্টি করে। গার্লফ্রেন্ডের আব্বা যথেষ্ট চেষ্টা করছে, তার বন্ধু বান্ধব, তার অনেক মানুষ আছে, তাদের দিয়ে আমার পরিবারের উপরে চাপ সৃষ্টি করতে যতটা সৃষ্টি করানো যায়। আর সে মনে করছে তার মেয়ে কোনোভাবে আমার কাছে সুখী থাকতো না, কারণ ওদের থেকে অবস্থা থেকে আমার অবস্থা খুবই খারাপ। আবার আমি কোনো কাজ করি না, কিচ্ছু না, আমি স্টুডেন্ট ছিলাম, আমি কিভাবে রাখবো? সে তো ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছে, কিন্তু সে মামলা করে নাই। মামলা করলে হয়তো বা আইনি ভাবে গেলে হয়তো বা আরো নিয়ে যেতে পারতো, আবার নাও নিয়ে যেতে পারতো, কারণ উই তো আমার পক্ষে সবকিছুর বিরুদ্ধে, পুরো পৃথিবীর বিরুদ্ধে। উইয়ে কয় আমি তোমার হাতটা যখন ধরছি পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে ধরছি, আমি এই হাত কখনো ছাড়তাম না। পরবর্তীতে তারকে বিয়ে করে ফেলি। পরে এক জায়গায় স্টে করতে পারতেছি না, এক জায়গায় স্টে করলে হয়তো ধরে ফেলবো। আমার বাসা থেকে সার্চ করতেছে, ওদিক দিয়ে ওর বাসা থেকে সার্চ করতেছে। পরবর্তী বিশাল মানে হেরাজের মধ্যে পড়ছি, প্রতিদিনই জার্নি করা লাগছে। প্রায় এরকম জার্নি করতে করতে প্রায় 3 মাস গেছে গা। 3 মাসের মধ্যে এক এক জায়গায় এক এক দিন থাকি। 3 মাস পর একদিন আমার মা ফোন দেয়, আমার শাশুড়ি আমার বউকে বলতেছে যে তোরা চাইলে সেকেন্ডটি ধরে নিয়ে আসতে পারতাম আইনের মাধ্যমে গেলে, কিন্তু তোর বাবা আইনের মাধ্যমে যায় নাই। তোর বাবা তোর শাস্তি স্বরূপ এরই কইছে যে তোর আর কোনোদিন মাইনা নিত না, বাসায় তুলতাম না বা মেয়ে হিসাবে স্বীকৃতি দিতাম না। তার মা তাকে বলার পরে পরবর্তীতে আমরা একটা জায়গায় স্থিরভাবে থাকতে পারি, তখন থেকে থাকা শুরু। তখন বাড়ি ভাড়া নিলাম, আমি একটা কাজে জয়েন করলাম। সেইভাবেই তার কষ্ট নিয়ে আসে থাকে, সবকিছু ঠিক চলতেছে, খুব ভালো ফ্যামিলি চলতেছে, হ্যাপি। আসলে হ্যাপি বলতে যে কি জিনিস, আসলে ওই দিনগুলোর কথা মনে করলে এখনো হয়তো বা আবেগে বাসি। খুব সুন্দর সময় যেটা ছিল এর ভিতরে। হঠাৎ আমার প্রথম সন্তান কনসেপ্ট হয়। আমরা তো তখন বাড়ির বাইরে, আমার বাবা আমার মাইনা নেয় নাই, ওর বাবা ওর মাইনা নেয় নাই। তখন আমার প্রথম সন্তান কনসেপ্ট হয়। তখন আমার মা বাবা শুনিয়া আমার কাছে আসে, আইসা তারা খুব কান্নাকাটি, পায়ে ধরে মাপ টাপ চাইছি। পরে মাইনা নেয়, আমার বাপ মা মাইনা নেয়, তবে তারা বাসায় নেয় না। আমার মা যখন জানলো যে তাদের নাতি হবে, তখন আমার মা বাসায় মেনে নেয় নাই, কিন্তু আমি যেই ভাড়া বাসায় থাকতাম সেখানে আসতো, আইসা ওর যত্ন নিত, মেয়ের মতো দেখতো ওরে। পরবর্তীতে 2019 সালে আমার প্রথম সন্তান হয়। পরবর্তীতে ওদের বাসায় জানায়, ওর বাবার ফোন দিলে মাঝে মাঝে ফোন দিত মাফ চাওয়ার জন্য, কিন্তু ওর বাবা ফোন ধরার সাথে সাথে কেটে দিত, কথা হইতো না ওর সাথে। পরবর্তীতে আমার বাপ মা আমার ছেলে হওয়ার পরে আমার বাসায় নেয়। পরে আমি আমার বাবা মার সাথে থাকা শুরু করলাম। আমার বোর যথেষ্ট যত্ন নিত। আমার মা বলতো যে ওর যেহেতু মা নাই, ওর যেহেতু বাপ নাই, আমরাই ওর বাপ মা। আমার মা যথেষ্ট আদর করতো, যথেষ্ট, মানে হোপফুলি এত সুন্দর মানে সংসার এভাবেই চলতেছিল। আমি আমার বাবা ব্যবসার সাথে জয়েন হয়ে গেলাম। আমার ছেলের বয়স যখন 16 মাস, তখনই আমার ওয়াইফ বেবি কনসেপ্ট করলো। ও দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার পরে তার বাবা অনেক অসুস্থ হয়ে যায়। সে অনেক অসুস্থ হয়ে যায়। সে তখন তার খুব নিকট আত্মীয় স্বজনদের আমাদের বাসায় পাঠায়, বললো যে তুমি যা আমার মেয়েকে নিয়ে আসো। আর আমার শ্বশুর নিয়ে যেতে বলার কারণে তারা পরবর্তীতে তাদের বাসায় নিয়ে যায়। আমরা যাই, গিয়ে আমার শ্বশুরের পা ধরে মাপ চাই। তার ফ্যামিলি মেনে নিল। মেনে নেওয়ার 2 দিন পরে আমার শ্বশুর বলল যে এমনিতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করে টাকা নষ্ট করবো না, ওকে আমি বাইরে পাঠাই দিব, ওর লাইফ যাতে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। যেহেতু তখন আমি প্রতিষ্ঠিত হই নাই, তখন ইউরোপ পাঠাই দিবে বললো। যে তোমাকে সব টাকা আমি পে করবো। আমার শ্বশুর বলল যে তুমি প্রসেস করো, চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায়। পরবর্তীতে আমার ভিসা হয়, এবং আমার বাবা মা এবং আমার শ্বশুর মিলেই সাপোর্ট দিয়ে, এবং কি পুরো সময়টা জানি কষ্ট দুঃখ হতাশা ডিপ্রেশন সবসময় আমার ওয়াইফ আমার হাতে ধরে রাখছিল।
এখন আমি ইউরোপে আসছি। আমার এখন স্বপ্ন আমি আরো জীবনটাকে আরো সুন্দর করে, আমি তাকে এখন আরো সুন্দর একটা ভালো একটা লাইফ দিতে চাই। তাকে নিয়ে আমি আরো সুন্দর করে উপভোগ করতে চাই, কারণ যেহেতু সে এত স্যাক্রিফাইস করছে আমার জন্য। সে চাইলেই আসলে আমার চেয়ে ভালো কেউ পাইতে পারতো, কিন্তু না, আসলে সব ভালোবাসা স্বার্থের জন্য না। সে জিরো হাতে আমার হাত ধরছে। আমি একেবারে শূন্য ছিলাম ভাই। আমার ওয়াইফই আমাকে একবারে জিরো থেকে হিরো বানাইছে। আমার বাবা আর শ্বশুর টোটালি সাপোর্ট দিছে, আর্থিক সাপোর্ট, কিন্তু মানসিক ভাবে যে সাপোর্টটা, এটা আমার ওয়াইফই দিছে। আমার খারাপ দিনগুলাতে আমি যে সুন্দর ডিপ্রেশন থাকতাম, লাইফে কিছু হইতাছে না, দুইটা বাচ্চা হয়ে গেছে, বিয়ে করে ফেলছি, তখন হাতরাবি ধরছে যে না তুমি পারবা, একদিন আল্লাহ তোমার দিব। আজ পর্যন্ত তার এরকম কোনো কিছু দেই নাই যে আমি কইতে পারবো যে তোমার এটা দিছি। হয়তো ফিউচারে দিমু, ইনশাল্লাহ দিমু, তারই দিমু সবকিছু, আমার জীবনে সবকিছু সে। ওই আমার লাইফের সবকিছু ভাই, আমার লাইফের সবকিছু। একটা মানুষ যে কত সুন্দর একটা জীবন উপহার দিতে পারে, এটা তুই আমার লাইফে না এলে আমি হয়তো বা বুঝতাম না। আসলে সব ভালোবাসা ফেক হয় না ভাই, সব ভালোবাসা স্বার্থে হয় না, কিছু ভালোবাসা নিঃস্বার্থ হয়। এর জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আমি পৃথিবীর জানা দিতে চাই আমি ওরে অনেক ভালোবাসি।